আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। এবং আমার দৃষ্টিতে আজকের দিনে যে শেয়ারটা সবচাইতে বেশি ভালো লাগছে, সেই শেয়ারটা আমি সবার শেষে তুলে ধরবো আপনাদের সামনে। আর শুরু করব ইনডেক্স নিয়ে। আজকে ইনডেক্সের একটা বিশ্রামের দিন ছিল। আ একটা ভালো মুভমেন্ট পরপর ২ টা ক্যান্ডেলের পরে মার্কেট একটু থামছে। একটা ছোট ক্যান্ডেল সবসময় বলি, ছোট ক্যান্ডেলগুলো আমাদেরকে কিছু বলার চেষ্টা করে, আস্তে, আস্তে কিছু বলার চেষ্টা করে। আমরা আ দেখব ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল আশা করছি এবং হবে ইনশাআল্লাহ। আমরা আপাতত মার্কেটকে ৫,০৫০, ৫,১০০ ৪ ডিজিটের এক সংখ্যাকে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা একটু কঠিন। আশা করছি ইনশাআল্লাহ মার্কেট আগাবে। তো আমরা এখন চলেন কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। আমি আবারও বলছি আমার দৃষ্টিতে আজকে সেরা ২ টা শেয়ার নিয়ে সবার শেষে বক্তব্য দিব। তার আগে চলেন আমরা যে শেয়ারটা নিয়ে ১ম এ আলোচনা করব সেটা হচ্ছে রানার অটো। রানার অটো খুবই কাঙ্ক্ষিত একটা কারেকশানে আসছে। আমরা শেয়ারটাকে প্রত্যাশা করছিলাম এরকম জায়গাতে সব মুছে দিয়ে আমরা শেয়ারটাকে প্রত্যাশা করছিলাম এরকম লেভেলে। শেয়ারটা যদি ৳৩৬ লেভেলে আমরা পাই, আমরা শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। দেখা যাক আমরা পাই কিনা। ৳৩৬ বা হ্যাঁ, ৳৩৬ লেভেলে যদি পাওয়া যায় শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যাবে। আমাদের স্টপ লস খুব কম হবে। সবসময় মনে রাখবেন শেয়ার কেনার সময় আমরা আগে লসের হিসাবটা করব। আমরা ৳১ ঝুঁকিতে ফেলবো ৳২ প্রফিট করার আশায়। আমরা কখনোই স্টপ লস নিতে ঘাবড়াবো না। কেননা স্টপ লস যদি আমরা নিতে না পারি, তাহলে পরে পরবর্তী পর্যায়ে আমরা যদি ওই শেয়ারটাতে আটকায় পড়ে যাই, তাহলে আমরা ওই শেয়ারটার অধীনে চলে যাবো। দেখেন তো যারা আজকে কেটিএল কিনে আছেন, যারা আজকে বিচ হ্যাচারি কিনে আছেন, যারা আজকে আ বেস্ট হোল্ডিং এর মতন শেয়ারগুলো কিনে আছেন, তারপরে এআইএল এর মতন শেয়ারগুলো কিনে আছেন, তাদের কি অবস্থা? বিচ হ্যাচারি চলেন একটু দেখে আসি। এই শেয়ারগুলোতে যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের এই বাজে সিদ্ধান্তগুলো সাধারণ বিনিয়োগকারীদের ভোগান্তির কারণ হয়। শেয়ারটা দেখেন ও যেভাবে পড়ছে আমরা যদি সঠিক সময়ে বের হয়ে না আসতে পারি, তাহলে আমরা এখন পুরাপুরি শেয়ারটার নিয়ন্ত্রণে চলে আসছি। আমার কাছে অনেকেই মেসেজ দিচ্ছেন যে এরকম হলো কেন? আ ক্যা এই কারণেই আমরা বা আমাদের দেশের মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিপক্ষে। শুধুমাত্র এ কারণেই। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতন মার্কেট রেগুলেটরি বোর্ড আমাদের না। আপনি একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ারে যান। বেক্সিমকো একসময় খুব প্রচন্ড ফান্ডামেন্টাল শেয়ার ছিল। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। তারপরে এই শেয়ারগুলো কি ফান্ডামেন্টাল শেয়ার ছিল না? লিন্ডা বিডি, তারপরে রেনেটা এই শেয়ারগুলো কি ফান্ডামেন্টাল শেয়ার ছিল না একসময়? ব্যাড বিসি এগুলো সব একসময় ব্লু চিপ কোম্পানি ছিল মার্কেটে। এই শেয়ারগুলোর আজকের কি অবস্থা? আমরা যারা বাংলাদেশের মার্কেটে ট্রেড করি, আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য বা এই ৭ দিন ১৫ দিন জন্য মার্কেটে বিনিয়োগ করে রাখতে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতন সিচুয়েশন পরিস্থিতি রেগুলেটরি বোর্ড আমাদের মার্কেটে নাই। তো আমরা সবসময় শেয়ার কেনার সময় স্টপ লসের হিসাব করব। আমরা বাড়তি প্রাইজে লাভ দিয়ে গিয়ে শেয়ার কেনার চেষ্টা করব না। আমরা শেয়ার কিনব আ আমাদের কাঙ্ক্ষিত রেটে আসলে। আমরা শেয়ার কেনার সময় একটা সার্টেন প্রফিট এ ধরবো এবং তার ঠিক অর্ধেক স্টপ লস নিয়ে আমরা এন্ট্রি দিব। আমাদের ট্রেড প্ল্যান থাকা লাগবে। সবচাইতে বড় কথা হচ্ছে এই মার্কেটে টিকতে গেলে পরে আপনার একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে। আমরা ট্রেড প্ল্যান সব জায়গাতে করি। কিন্তু শুধুমাত্র শেয়ার কেনার ক্ষেত্রে করি না। মানে সরি আমরা সব জায়গাতেই প্ল্যান করি। কিন্তু শুধুমাত্র ট্রেড করার ক্ষেত্রে আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা বাজার যাওয়ার সময় প্ল্যান করি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় প্ল্যান করি। আমরা কোন জায়গাতে প্ল্যান করি না। অফিসে যাওয়ার সময় একটা প্ল্যান করে বের হই। যে আমরা বাসা থেকে বের হবো, যদি রিক্সা পাই ভালো, যদি না পাই তাহলে পরে কোন ট্রান্সপোর্টে অফিসে যাবো সেটাও আমাদের প্ল্যান করা থাকে। প্ল্যান ওয়েতে চলে। বর্ষার দিনে বাসা থেকে বের হলে পরে কিভাবে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো তারও একটা প্ল্যান থাকে। আর আমরা আমাদের অনেকগুলো টাকা নিয়ে মার্কেটে যাই। গিয়ে আমরা খোঁজ করি কে আমাকে একটা শেয়ারের নাম বলবে। এইটা তো ব্যবসা হতে পারে না ভাই। আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে শেয়ার কোথায় কিনছি, কোথায় শেয়ারটা আমি বিক্রি করব, শেয়ারটা কেন কিনছি, শেয়ারটা কিনে কেন আমার লস হলো, আর কেনই বা আমি লাভ করলাম এটা আমাকে জানতে হবে। আমি শেয়ার কিনলাম, আমার লাভ কিভাবে হলো, কেমন করে লাভ করলাম যদি এটা না জানি, তাহলে পরে ওই ব্যবসা করার কি কোনো প্রয়োজন আছে? বলেন। আর এটা ঠিক যে পৃথিবীর কোনো ব্যবসাতে যেমন ধারাবাহিক লাভ হয় না, আমাদের শেয়ার মার্কেটেও আমরা যখন শেয়ারের ব্যবসা করব, এটা একটা ব্যবসা।
তখন আমার ধারাবাহিক লাভ হবে না। আমাদের ১০ টা শেয়ার কিনলে ৪ টাতে লস হবে, ৬ টাতে লাভ করব। যে ৪ টাতে লস করব সে ৪ টায় ৳১ করে লস করব। এটা একটা কমন বুলি আরকি, মুখস্থ বুলি। আর যে ৬ টায় লাভ করব সে ৬ টায় আমি ৳২ করে লাভ করব। তাহলে এবারে আমার রিস্ক রেওয়ার্ড রেশিও হবে 1:2। ১০ টা শেয়ার কিনলে ৳৪ লস হবে আর ৳১২ লাভ হবে। আমার হাতে থাকবে ৳৮। ব্যবসাটা জাস্ট এরকমই। তো চলেন দেখি রানার অটো নিয়ে কথা বলছিলাম। রানার অটো শেয়ারটা যদি আমাদের কাঙ্ক্ষিত রেটে আমরা পাই, ৳৩৬ রেটে পাই, তাহলে পরে মোটামুটি আমরা এই ৳৩৪ এরকম জায়গাতে স্টপ লস ধরে আমরা এন্ট্রি নেব। আমি আশা করছি রানার অটো এটার নিচে নামবে না। কিন্তু এটা এই ৳৩৪.৯০, ৳৩৪.৮০ এর নিচে নামবে না। এর নিচে স্টপ লস দিলেই যথেষ্ট। এই ৳৩৪, কিনবো, ৳৩৪ আমাদের স্টপ লস। এটা একটা ভালো শেয়ার। ওঠার চেষ্টা করছে। আমাদের প্রফিট টার্গেট আমরা যদি ৳৩৬ কিনতে পারি, আমাদের প্রাথমিকটা প্রফিট টার্গেট হবে ৳৪২। 1:2 দেখেন রিস্ক রেওয়ার্ড রেশিও চলে আসছে ওভারঅল। শেয়ারটা মুভমেন্টে চলে আসছে। আচ্ছা। আমাদের বিডিকম শেয়ারটা দেখেন একদম নাছোড়বান্দার মতন আটকায় আছে। খারাপ মার্কেট এবং ভালো মার্কেট, কোনো মার্কেটে সে কোনো মুভমেন্ট দিচ্ছে না, কিন্তু সে পড়ছেও না। শেয়ারটা ট্রেন্ডে আছে। আমরা শেয়ারটার দিকে একটু খেয়াল রাখবো। যারা কাছে আছে শেয়ারটা তারা অন্ততপক্ষে শেয়ারটা কিছুদিন হোল্ড করে রাখতে পারেন। আ আজকে কারেকশানে আসছে একটা শেয়ার, সেটা হচ্ছে হাক্কানি পাল্প। মার্কেটে ব্যাংক যদি মুভমেন্ট করে তাহলে পরে অন্যান্য সেক্টরগুলোর জন্য মুভমেন্ট করা একটু কঠিন হবে। দেখা যাক, আমি ব্যাংক সেক্টর নিয়েও একটু কথা বলব। ব্যাংক সেক্টরের কি অবস্থা? কারণ মার্কেট বুঝতে গেলে পরে সেক্টর বুঝতে হবে যে ব্যাংক সেক্টরটা কি অবস্থাতে আছে, ইন্স্যুরেন্স সেক্টরটা কি অবস্থাতে আছে। তো হাক্কানি পাল্প শেয়ারটা একদম ঠিক দেখেন আমার আঁকানো আছে সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে এসে আর পার করতে পারি নাই। আমরা দেখব আগামী দিন এটা পার করতে পারে কিনা। এটা ৳৭২ লেভেল। ৳৭২ লেভেলটা পার করতে পারলে হাক্কানি পাল্পের জন্য এটা একটা ভালো বিষয় হবে। স্টপ লসটা আমরা এখানে সেট করে রাখবো হাক্কানি পাল্পের এই ছোট, ছোট ক্যান্ডেলগুলো পুরার নিচে। ৳৬৬। আশা করি এর নিচে নামবে না। কেমন? আমরা এখন যাব হচ্ছে, ১ম এ চলেন ব্যাংক সেক্টরটা দেখে আসি। ব্যাংক সেক্টরটার কি অবস্থা? জি, ব্যাংক সেক্টরের ক্ষেত্রে দেখেন, ব্যাংক সেক্টরটা সুন্দর। আমি এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আঁকানো আছে। সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে দেখেন ও কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে আমাদের ১ম বাধার মুখে পড়বে এই জায়গাতে। কত এটা? ৳১৫.৯০। মানে সেক্টরকে ৳১৫.৯০ বলা ঠিক না। ৳১৫.৯০ লেভেল। এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স আছে। এখানে দেখেন একাধিকবার সে বাধার মুখে এবং সাপোর্টের মুখে পড়েছে। এই জায়গা আমাদের আপাতত টার্গেট। এর পাশাপাশি ও A, B, C, D করে ফেলে দিয়েছে। একটু কারেকশন হয়ে হয়তো ও আবার উপরের দিকে উঠার চেষ্টা করবে। আপাতত আমাদের ৳১৫.৯০, ৳১৫.৯০ পার করার সাপেক্ষে আমরা ব্যাংকে আরো উপরের দিকে তখন তো তো মানে উঠবে এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। সর্বোচ্চ ৳১৭.৫০। ৳১৭.৫০ আমাদের নিকটবর্তী পরবর্তী, এবং এই জায়গাতে আছে ভলিউম। ভলিউম ২ জায়গাতে আছে এই ব্যাংক সেক্টরের চার্টে। একটা হচ্ছে ৳১৭.৫০ এবং আরেকটা ভলিউম আছে হচ্ছে আপনার এই ৳১৬ লেভেলে। তাহলে ৳১৬ এবং ৳১৭ এই ২ জায়গাতে ভলিউম আছে। ৳১৬ পর্যন্ত তোলা ব্যাংক সেক্টরে খুব কঠিন কিছু হবে না। ১৬ লেভেলটাকে পার করা হবে ব্যাংক লেভেলের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সবচাইতে বেশি ভলিউম জমা হয়ে আছে ৳১৭.৫০ লেভেলে। এই লেভেলটা দেখেন গতবার কি জোরে উঠলো। এই যে যেবারে যে ভারত-পাকিস্তান যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে মার্কেট ভালো হচ্ছিল, যে মার্কেটে যে ভালো একটা উত্থান হলো, সেই উত্থানের সময়কার চিত্র হচ্ছে এইটা। সে উত্থানের সময়কার চিত্র হচ্ছে এইটা। এই সময় দেখেন এসে সে খুব গতির সাথে এসেও এই জায়গাটা পার করতে পারেনি। কারণ এইটুকু তোলা খুব কঠিন ছিল। লিকুইডিটি ছিল না এই জায়গাতে। এখানে আছে লিকুইডিটি। এসে এই জায়গাতে বাধা খেয়ে দেখেন কত দূরে নেমে গিয়েছে। সো ব্যাংক সেক্টর আবার ৳১৬ পর্যন্ত যাওয়াটা ব্যাংক সেক্টরের জন্য সহজ। এখানে লিকুইডিটি নাই। লিকুইডিটি আছে ৳১৬ উপরে এবং মূল লিকুইডিটি আছে ৳১৭.৫০ র উপরে। ৳১৭.৫০ লেভেল পার করতে পারলে ব্যাংক সেক্টরকে তখন আমরা একটা একটা অন্য রূপে, আমাকে সেদিকে একজন বলছিল যে ২০১৬-২৬ সাল হবে ব্যাংক সেক্টরের জন্য একটা মানে একটা অপার সম্ভাবনার একটা বছর। ব্যাংক সেক্টর খুব ভালো হবে। তো ঠিক আছে, শুধু ব্যাংক সেক্টর ভালো হবে কেন? অন্য যেকোনো সেক্টরই ভালো হতে পারে। কিন্তু ভালো হওয়ার আগে এই সেক্টরগুলোকে তো তাদের নির্দিষ্ট লিকুইডিটি জোন, যেখানে প্রচুর মানুষ আটকা পড়ে আছে। লিকুইডিটি মানে কি? এখানে প্রচুর, প্রচুর শেয়ার আছে ওই জায়গাতে। ওই লিকুইডিটি এলাকাগুলোতে পার করতে হবে।
তো ৳১৬, ৳১৭.৫০ এই লেভেলে ৳১৬, ৳১৭.৫০ এবং ৳১৬ এই ২ টা লেভেলে আম মার্কেটে ব্যাংক সেক্টরের ক্ষেত্রে ব্যাংকের শেয়ারগুলোতে পাবলিক আছে। এই জায়গাতে পার করতে গেলে পরে ওই ৳৫০০ কোটি দিয়ে হবে না। এই আপনার ১৭.৫০ পার করতে গেলে পরে মার্কেটের লেনদেন ৳৫০০ কোটি দিয়ে এটা পার করা সম্ভব না। এটা পার করতে গেলে পরে লেনদেন ৳১,০০০ কোটি উপরে উঠতে হবে। ৳১৬ লেভেলটা পার করতে গেলে পরে লেনদেন আরো বাড়তে হবে। কারণ এইখানে যখন আসবে তখন পার্টিদেরকে এই শেয়ারগুলোকে নিতে গেলে পারে তাদেরকে প্রচুর টাকা খরচ করতে হবে। আমি আগেই বলেছি ভলিউম বানানো যায় না। ভলিউম বানাতে টাকা লাগে। ক্যান্ডেল বানানো যায়। আপনি মিলে একটা ক্যান্ডেল তৈরি করতে পারি। একটা Facebook গ্রুপ, একটা YouTube গ্রুপ একটা ক্যান্ডেল তৈরি করতে পারি। কিন্তু তারা ভলিউম তৈরি করতে পারবে না। খুব সাময়িক হবে। ভলিউমের ধারাবাহিকতা থাকা লাগবে তো। তো আ সবসময় বলি যে ক্যান্ডেলগুলো আমাদেরকে গল্প বলে আর ভলিউম আমাদেরকে বলে হচ্ছে সেই গল্পের সত্যতা দেয়। যে এই গল্পটা সত্যি বলছে না মিথ্যা বলছে। তো খুব সহজ ৳১৬ লেভেল পর্যন্ত ব্যাংকে উঠানো সহজ, ৳১৭.৫০ পার করা কঠিন হবে। তো আ যেটা বলছিলাম আরকি আমরা বিডিকমে ছিলাম। আমরা চলুন বিডিকমে আবার একটু ঘুরত যাই। হ্যাঁ, হ্যাঁ, বিডিকমে দেখেন বিডিকমের আমরা মোটামুটিভাবে ৳২৮.৫০ আ ৳৩০ এই লেভেল পর্যন্ত বিডিকমের যাওয়ার সুযোগ আছে। দেখা যাক আমরা আগাই। হাক্কানি পাল্পে ছিলাম আমরা। ভুলে গিয়েছি। হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প শেয়ারটা দেখুক পার করুক আগে। আমরা যদি কিনতে চাই তাহলে পরে আমরা হাক্কানি পাল্পে কেনার ক্ষেত্রে ৳৭২ পার করে কিনব। এখন আর না কিনি। ৳৭২ পার করে কিনবো আর আমাদের স্টপ লস থাকবে এই যে ক্যান্ডেলটা দিয়ে ৳৭২ পার হবে সেই ক্যান্ডেলের গোড়া হবে স্টপ লস। তাহলে পরে আমরা খুব দ্রুত একটা ফলাফল পাবো। আ তারপরে বলেন কোনটা? নাভানা ফার্মা। নাভানা ফার্মা নিয়ে বক্তব্য নাভানা ফার্মার শেয়ারটা দেখেন ছোট ক্যান্ডেল তৈরি করছে ব্রেকআউট পয়েন্টের লেভেলে এসে। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব, সেই শেয়ারটাতে এরকম ছোট বেবি ক্যান্ডেলগুলো হয়েছিল। ওই শেয়ারটাতে ভলিউম একেবারেই ড্রাই। আমরা একটা পজিটিভ ক্যান্ডেল দেখে শেয়ারটাতে এন্ট্রি দিব কিনা চিন্তাভাবনা করব। সুস্পষ্টভাবেই আমাদের ভলিউম আছে এরকম লেভেলে, এই যে এরকম লেভেলে। আমাদের টার্গেট অনেকখানি উপরে ৳৬০ একবারে যাবে না ৳৬০ র আগে আছে এখানে ৳৫৫, ৳৬০ এরকম হচ্ছে আমাদের প্রফিট টার্গেট। ওকে। আমি বক্তব্য আগানোর আগে আমি এখন আমার আজকের দিনের মধ্যে যে ২ টা শেয়ার সবচাইতে ভালো লাগছে সেই ২ টা শেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে একটু অন্য কথা বলি। আগামী ১৬ তারিখ থেকে আমার টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে, শর্ট কোর্স। আমি রমজানের আগে সম্ভবত আর লং কোর্স শুরু করতে পারব না, সময় পাবো না। লং কোর্সগুলো আমার ১২ দিন ১২ কর্মদিবস লাগে শেষ করতে। তো সম্ভবত হবে না ওই লং কোর্সের অ্যাকোমোডেশন করতে পারব না এই টাইমের মধ্যে। আর যদি করতে পারো তাহলে আমি পরে ঘোষণা দিব। আমি শর্ট কোর্সের ঘোষণা দিচ্ছি। আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার আমাদের শর্ট কোর্স চালু হচ্ছে। টাইম টেবলটা কিভাবে ঠিক করা হবে সেটা আপনারাই ঠিক করবেন। পার্টিসিপেন্টরাই ঠিক করে। তাদের কোন সময়টা সবচাইতে বেশি সুবিধা হয়। রাত্রে না সকালে না কোন সময়টা সপ্তাহের কোন দিন নিবেন। এটা পার্টিসিপেন্টরা নিজেরাই ঠিক করেন। আর আমি লাইভ ক্লাস নিই। অনেকে জিজ্ঞাসা করেন রেকর্ডেড ক্লাস কিনা? আমি একটু অবাক হই। রেকর্ডেড ক্লাস কেন? মানে বলতে কি বোঝান আপনারা? তো অনেকে বলেন যে অনেকে ট্রেনিং নেয়, একটা ভিডিও অন করে দেয়। অনেক পুরাতন একটা ভিডিও হয়তো। তো ওই ভিডিও চলে আমরা সবাই দেখি। না, আমি ওরকম ট্রেনিং নেই না। ওটা ঠিক মানে কিভাবে ওরা নেয় ওটা আমি জানি না। বা ওটা নেওয়া যায় কিনা তাও আমি জানি না। আমি একদম লাইভ চার্টে লাইভ কারেন্ট প্রাইস নিয়ে এনালাইসিস করি এবং দেখাই। আমি হাতে কলমে এনালাইসিস শেখানোর চেষ্টা করি। আমার কোনো রেকর্ডেড ভার্সন থাকে না। আমি প্রশ্ন উত্তর দিই। জিনিসটা বেশ চ্যালেঞ্জিং। মানে কারেন্ট চার্ট নিয়ে এনালাইসিস শেখানো এবং শেয়ার প্রাইস আগামী দিনে কেমন মুভমেন্ট করবে, কি ধরনের মুভমেন্ট হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি লাইভ সেশন করি এবং আমার একেকটা ক্লাসের ডিউরেশন ২ ঘন্টা পর্যন্তও হয়। ১.৫ ঘন্টা, ১ ঘন্টা ১৫ মিনিট। তো এটা কমন একটা বিষয় যে ১ ঘন্টা ১৫ মিনিট ক্লাস হচ্ছে। কোনো ক্লাস এমন ক্লাসও আছে যে ২ ঘন্টা ৩ মিনিট, ২ ঘন্টা ৭ মিনিট এরকম ডিউরেশনের ক্লাসও আমার নেওয়া অভিজ্ঞতা আছে। তো আপনারা ইচ্ছা করলে পরে আসেন। আপনারা শিখেন, ব্যবসাটা শিখেন। আমি কি শেখাবো এই এনালাইসিসে? আমি শেখাবো এই কোর্সে, আমি শেখাবো ক্যান্ডেলস্টিকের বেসিক গঠন। ক্যান্ডেলস্টিক যে একটা পিক্টোরিয়াল ডাটা, একটা সেন্স, একটা চিত্র আপনার মাথার মধ্যে গেঁথে দেয়, কিভাবে দেয় সেটা দেখাবো।
অনেকে বলে পিক্টোরিয়াল ডাটা কি জিনিস? পিক্টোরিয়াল ডেফিনিটলি ক্যান্ডেল একটা পিক্টোরিয়াল ডাটা। আমি যদি আপনাকে বলি ৳৯.৫০, ৳৯ মা মা আ ৮০ পয়সা, তারপরে ৳১০, ৳১০, আপনার মাথার মধ্যে কি কোনো চিত্র তৈরি হলো? অথচ আমি যদি আপনাকে একটা ক্যান্ডেল এঁকে দিই, তাহলে পরে আপনার মাথার মধ্যে ওটা ঢুকলো যে হ্যাঁ, আমি কি বলতে চাচ্ছি। ম্যাপ হচ্ছে একটা পিক্টোরিয়াল ডেটা। আমি আপনাকে ম্যাপ এঁকে দিই। আমি আপনাকে বললাম যে এখান থেকে সোজা উত্তরে যান। উত্তরে গিয়ে ১০ কদম দক্ষিণে যাবেন। দক্ষিণে যাওয়ার পরে সোজা পশ্চিম দিকে হাত ৫০ হাঁটবেন। হাত ৫০ হাঁটার পরে একটা টিউবওয়েল দেখতে পাবেন। টিউবওয়েল থেকে ঘুরে পশ্চিম দিকে তাকাবেন। তাকায় দেখতে পাবেন ১০ তলা একটা বিল্ডিং। ওখানে অমুক থাকে। এটা হচ্ছে সংখ্যার তথ্য। আর আমি যদি আপনাকে একটা ম্যাপ এঁকে দেখায় দিই, তাহলে সেটা হচ্ছে পিক্টোরিয়াল ডেটা হলো। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চার্ট আমাদেরকে তথ্য দেয়, কিভাবে ক্যান্ডেলস্টিক আমাদেরকে বলে যে আমার এখানে এন্ট্রি তুমি নাও। কিভাবে কিভাবে ক্যান্ডেল আমাদেরকে বলে, সতর্ক করে, ফিসফিস করে বলে, চিৎকার করে বলে যে তুমি এখান থেকে পালাও, আর থাকা যাবে না। আমি এইগুলো দেখাই। ক্যান্ডেলের সাথে আমি ভলিউমের যোগসূত্রটা দেখাই। কিভাবে ক্যান্ডেল এবং ভলিউম মিলে একটা কনফার্ম তথ্য দিচ্ছে আমাকে। এই বিষয়গুলো আমি দেখাই। ক্যান্ডেলের গঠন, ক্যান্ডেলের প্যাটার্ন, তারপরে ক্যান্ডেল স্টিকের প্যাটার্নগুলো, তারপরে আমি দেখাই হচ্ছে আপনার ক্যান্ডেলের সাথে ভলিউমের মেলবন্ধন। প্রত্যেকটা চার্টে কিছু রিঅ্যাকশন পয়েন্ট, সুইট স্পট থাকে। যদি আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে শেয়ার কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পাই। আমরা শেয়ারটা কিনবো কিনা ওই জায়গাতে, বা কিনলে পরে কোনো বিপদ আছে কিনা এই জায়গাতে, এই বিষয়গুলো আমরা আ দেখতে পাবো আমাদের এই সুইট স্পটগুলো। এর পাশাপাশি সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা ট্রেড পরিকল্পনা করা শিখবো। কিভাবে আমরা একটা ট্রেড পরিকল্পনা করব। আমাদের সবকিছুতে আমরা পরিকল্পনা করি, কিন্তু ট্রেড করার সময় পরিকল্পনা করি না। এটা আমাদের একটা বড় দুর্বলতা। এই পরিকল্পনা ছাড়া ট্রেড করলে পরে আমরা কখনোই এই মার্কেট থেকে প্রফিট করতে পারবো না, পয়সা বাসায় নিয়ে আসতে পারবো না। আমি ডিসিপ্লিনড হওয়া শেখাবো আপনাদেরকে যে কিভাবে ডিসিপ্লিন হয়ে ব্যবসা করা যায়, কিভাবে লট সাইজ ঠিক করে রাখা যায়। এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি লট সাইজ ঠিক করে রাখেন, আপনি যদি ডিসিপ্লিন হন, তাহলে এখানে ধারাবাহিক প্রফিট করা সম্ভব। তা না হলে পরে ধারাবাহিকতা থাকবে না। আর আমি সবসময় বলি যে যদি কোনো একটা ব্যবসায় বা কোনো একটা কাজে ধারাবাহিক ইনকাম না থাকে, তাহলে পরে সেই কাজ করে মজা পাওয়া যাবে না। ধারাবাহিক ইনকাম না থাকলে পরে আপনি কোনো পরিকল্পনাই করতে পারবেন না। বাসা ভাড়া দেওয়া, বাচ্চার স্কুলের খরচ, সাংসারিক দৈনন্দিন খরচগুলো, এগুলো তখনই করা সম্ভব কোনো একটা ক্ষেত্র থেকে, যখন সে ক্ষেত্র থেকে ধারাবাহিক প্রফিট আসবে। ১ মাসে আপনি ৳১,০০,০০০ ইনকাম করলেন ৳১০,০০,০০০ দিয়ে। পরে ২-৩ মাস, ৫ মাস, ৬ মাস কোনো ইনকাম নাই, ৭ মাস কোনো ইনকাম নাই। এইটা ধারাবাহিক ইনকাম না। এটার উপরে নির্ভর করা যায় না। ওকে, চলেন। তো ঠিক আছে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করি। আহ হ্যাঁ, আগামী দিনের জন্য ২ টা শেয়ার, আমার পছন্দের শেয়ারগুলো নিয়ে কথা বলি। আমি এটা নিয়ে আগেও কথা বলেছি। সেটা হচ্ছে এনভয়টেক্স। শেয়ারটা আজকে ফুল ফেজে রান করলো। শেয়ারটা দেখেন সুন্দরভাবে ২ টা বেবি ক্যান্ডেল দেন। দেখেন আমি বলেছি বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে তথ্য দেয়। ২ টা বেবি ক্যান্ডেল দিয়েছে এবং বেবি ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে। বেবি ক্যান্ডেলের ব্রেকআউটেই শেয়ারটাতে বাই দেওয়া উচিত ছিল। আমাদের স্টপ লস হতো কোথায় ধরবেন বলেন? আমাদের স্টপ লস এই ক্যান্ডেলের নিচে দেওয়া যেত। ৳৪৬। আমাদের এন্ট্রি হতো ৳৪৮ লেভেলে, এবং এই ক্যান্ডেলের নিচে আমাদের এন্ট্রি ধরে শেয়ার কিনতে পারতাম আমরা। শেয়ারটা আমরা নজর রাখবো। ও এখানে গিয়ে একটু বাধার মুখে পড়তে পারে ৳৫০ লেভেলে গিয়ে। দিয়ে আমাদের শেয়ারটার টার্গেট ৳৫৫ থেকে ৳৫৭, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা একটা আ সম্ভাবনাময় শেয়ার হতে পারে আগামী দিন। আমাদের শেয়ারটা শেয়ারটা খুবই সুন্দর, চমৎকার। শেয়ারটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম। এটা একটা ইনসাইড বার, ডবল ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। এটা একটা ছোট্ট স্টপ লস হতে পারে। আচ্ছা, যারা বলবেন যে না অত বড় স্টপ লস নিব না, এই বেবি ক্যান্ডেলের গোড়াতে আমরা স্টপ লস নিয়েই এন্ট্রি দিতে পারি। ধরেন কত? ৳৪৭.৫০, জাস্ট এইটুকু স্টপ লস। আমরা এন্ট্রি যদি দিতে পারতাম এই জায়গাতে আজকে, এইটুকু, তাহলে পরে আমরা জাস্ট দেখেন ১ গুণ, ২ গুণ, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, ৳৫১। কিন্তু আমাদের টার্গেট তো আরও বেশি। ৩ গুণ, ৪ গুণ। এই দেখেন এখানে তাহলে ১, ২, ৩, ৪। আমরা ৳১ ঝুঁকি নিয়ে ৳৪ প্রফিট করব। আমরা কখনোই একবারে ৳৫৪ গিয়ে শেয়ারটা, ৳৫৫ গিয়ে শেয়ারটা বিক্রি করার চেষ্টা করব না। আমরা পথিমধ্যে বিভিন্ন জায়গাতে এই শেয়ারটাতে বিক্রি করব, আবার কিনবো। বাই সেল এর মধ্যে থাকলে পরে এই শেয়ারটা থেকে ভালো প্রফিট করা যাবে আশা করি। স্টপ লস ছাড়া কিন্তু আমরা কোনো শেয়ারে এন্ট্রি নিব না। এখানে এখানে প্রফিট করার একমাত্র রাস্তা হচ্ছে স্টপ লস।
স্টপ লস নিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। এনভয়টেক্স চমৎকার একটা শেয়ার। আগামী দিনে আগামী ৭-৮ দিনের মধ্যে এই শেয়ারটাতে একটা মুভমেন্ট আশা করছি আমি। আমার দ্বিতীয় পছন্দের শেয়ার হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন। দেখেন এই শেয়ারটা একদম একটা সাপোর্ট লেভেলের এই জায়গাতে। এটা একটা সাপোর্ট লেভেল কিন্তু দেখেন এটা একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে এসে সে আজকে মার্কেটের অনেক উত্থান পতনের মধ্য দিয়েও শেয়ারটা কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ায় আছে। আমরা দেখব আগামী দিন সে কি করে। আগামী দিন শেয়ারটা যদি ৪০০ টাকা পার করতে পারে তাহলে ভাই ভূমিকম্প হচ্ছে মনে হয় আমার কাছে। আল্লাহ মালুম। বেশ জোরে রকমের একটা কাঁপুনি হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক এই শেয়ারটার আমাদের টার্গেট ৪৫০ টাকা ৬০ টাকা এরকম জায়গায়। উম, তো আমরা আমরা এই শেয়ারটার দিকে খেয়াল রাখবো। কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে আমার এখানে, আমি দুলুনি অনুভব করছি। যাই হোক হয়তো আমার ভুল নাও হতে পারে। তা এই শেয়ারটার দিকে আমরা দেখবো আগামীকালকে সে কি আচরণ করে। যদিও সে একটা শক্ত রেজিস্ট্যান্সের মধ্যে নিচে দাঁড়ায় আছে, তারপরেও শেয়ারটা আমার কাছে আগামী দিনের জন্য একটা ভালো শেয়ার মনে হচ্ছে। তো ঠিক আছে, আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমি আবারও বলছি যে আমাদের টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে আগামী ১৬ তারিখ থেকে। আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিই, যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে পরে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 019121931195। আগামী ১৬ তারিখ থেকে আমাদের কোর্স ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যারা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 019219311195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করতে পারেন। ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।